কি? এটা তুমি কি করছো? কি হলো ম্যাডাম? এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? ও, এটা একটা নতুন রাস্তা। নতুন রাস্তা মানে? মানে এই রাস্তাতে অফিসে যেতে একটু টাইম লাগবে, আর ততক্ষণে আমি আমার মনের কথা তোমাকে বলে দিতে পারবো। তোমার মনের কথা বলতে? আসলে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম, আমারও না মানে তোমাকে খুব পছন্দ। মানে এসব কি বলছো তুমি? মানে আমিও তোমাকে খুব ভালোবাসি, মানে খুব 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 ভালোবাসি। এই একদম ফালতু কথা বলবে না। বাজে কথা নয় ম্যাম, মানে আমি সত্যি মন থেকেই বলছি। আর আমি চাই আজই আমাদের মন আর শরীর মিলেমিশে একাকার হয়ে যাক। একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? এই তুমি গাড়ি থামাও। ম্যাম শুনুন। গাড়ি থামাও, আমি কিন্তু চিৎকার করব না হলে। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এতদিনে জেনে গেছেন যে আমাদের এই ক্রাইম ডায়েরির প্রতিটা পর্ব হলো সমাজের বুকে ঘটে যাওয়া মারাত্মক সব ঘটনার এক একটা জীবন্ত দলিল। আপনাদেরকে আতঙ্কিত করাটা যেমন আমাদের উদ্দেশ্য নয়, তেমনি নিছক বিনোদনের জন্য আমরা প্রতিদিন নতুন নতুন গল্প আপনাদের সামনে পরিবেশনও করি না। আমরা চাই আপনাদেরকে সাবধান করতে, সতর্ক করতে। আজকের পর্বটিতেও দেখাবো এমনই এক রোমহর্ষক ঘটনা। আসুন দেখি। বাবা, হ্যাঁ বাবা বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। বলছি রুমকি কোথায়? রুমকি কাল রাতে অফিসে গেছে, এখনো আসেনি। সে কি, এখন তো 9:30 বাজে, এখনো ফেরেনি? না, এখনো ফেরেনি, হতে পারে ওভারটাইম করছে। সে না হয় বুঝলাম, কিন্তু রুমকির মোবাইল ফোনের সুইচ অফ কেন? ওর মোবাইল সুইচ অফ? তাহলে আর বলছি কি? কিন্তু কাল রাতে রুমকি তো দেরি হয়ে গেল, ভালো লাগে না তো। এবারে আচ্ছা, কাজের সময় তো কিছু হয় না। অফিসের ব্যাগটা তো আগে থেকে গুছিয়ে রাখতে পারো, তাহলে বেরোনোর সময় এত তাড়াহুড়ো করতে হয় না। এই তুমি চুপ করো তো। তাও তো আমি নিজের ব্যাগ নিজে গোছাচ্ছি, তোমার ব্যাগটা তো সে আমাকেই গুছিয়ে দিতে হয়। বউ হয়ে তো এইটুকু করতেই পারো। বউ হয়ে তোমার জন্য আমি অনেক কিছুই করি। তাই নাকি? আবার কি, আমি বলি না এতদিন তোমার সাথে ঘর সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে তোমায় ছেড়ে চলে যেত। এই হেসো না তো, গা পিত্তি একেবারে জ্বলে যায় আমার। আচ্ছা যাই হোক, শোনো, আমি বেরিয়ে গেলে তুমি আমার অ্যাকাউন্টে একটু 1500 টাকা অনলাইন করে দেবে, ঠিক আছে? আমি কাল সকালে ফেরার পথে একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়ে আসবো। আচ্ছা, জো হুকুম। আমার নতুন ফোনের ব্যাটারিটা এত সমস্যা করছে না, দেখো খালি খালি চার্জ পড়ে যাচ্ছে। রাস্তাঘাটে ফোনটা বন্ধ হয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাব। সে তো বটি। এনিওয়ে, আজ তোমাকে রাতে অফিস থেকে কোন ড্রাইভার নিতে আসছে? সেটা এখনো জানি না, কেউ তো ফোন করলো না। তাহলে যে রোজ রাতে আসে সেই হয়তো নিতে আসবে তোমাকে। তাই হবে। ঠিক আছে, তুমি বেরো, আমি একটু আসছি। রুমকি তো কখনো মোবাইল ফোন বন্ধ রাখে না, তাহলে কি ওর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় সুইচটা অফ হয়ে গেছে? না না না, সেটা তো হওয়ার নয়, কারণ রুমকি যখন অফিসে থাকে তখন তো ওখানেই ফোনটা চার্জ দেয়। আর অফিস থেকে আমাদের বাড়ির যা ডিস্টেন্স, চার্জ শেষ হয়ে গিয়ে ফোন বন্ধ হয়ে যাবে, এটা তো হওয়ার নয়। তাহলে তাহলে আপনি বরঞ্চ একটু ফোনটা রাখুন, আমি দেখছি যদি অন্যভাবে ওর সাথে যোগাযোগ করা যায়। The subscriber is currently switched off. Please try after some time.
কি ব্যাপার, রুমকি মোবাইল অফ করে রেখেছে কেন? ও তো সচরাচর এরকম করে না। তাহলে কি? সাল 2023 একদিন হঠাৎ করেই উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের বাসিন্দা রুমকি সিংহ রায়ের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার বাবার এবং তার স্বামীর। যে রুমকির মোবাইল কখনো কোনোভাবে বন্ধ থাকতো না, সেই রুমকির মোবাইল ছিল লাগাতার সুইচ অফ। কিন্তু কেন, কি হয়েছিল রুমকির সঙ্গে? কি খুব জানতে ইচ্ছে করছে তো? তাহলে আসুন দেখে নিই। The subscriber is currently switched off. আশ্চর্য, এখনো রুমকির মোবাইল সুইচ অফ করা রয়েছে কেন? আর এখনো বাড়ি ফিরলো না। দেখি তো একবার অফিসের HR কে কল করে। হ্যালো, হ্যালো, মেঘনা মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি অনিন্দ সিংহ রয়, রুমকির হাজবেন্ড। ও হ্যাঁ হ্যাঁ বলুন, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, বলছিলাম যে মানে রুমকি কি এখনো অফিসে আছে না বেরিয়ে গেছে অলরেডি? রুমকি তো কাল রাতে ডিউটিতেই আসেনি। কি এ কি বলছেন? কাল রাতে রুমকি অফিসে যায়নি? না, আসেনি। কিন্তু কাল রাতে তো রুমকি আমার সামনেই। এই হেসো না তো, গা পিত্তি একেবারে জ্বলে যায় আমার। আচ্ছা যাই হোক, শোনো, আমি বেরিয়ে গেলে তুমি আমার অ্যাকাউন্টে একটু 1500 টাকা অনলাইন করে দেবে, ঠিক আছে? আমি কাল সকালে ফেরার পথে একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়ে আসবো। আচ্ছা, জো হুকুম। আমার নতুন ফোনের ব্যাটারিটা এত সমস্যা করছে না, দেখো খালি খালি চার্জ পড়ে যাচ্ছে। আর রাস্তাঘাটে ফোনটা বন্ধ হয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাব। সে তো বটি। এনিওয়ে, আজ তোমাকে রাতে অফিস থেকে কোন ড্রাইভার নিতে আসছে? সেটা এখনো জানি না, কেউ তো ফোন করলো না। তাহলে যে রোজ রাতে আসে সেই হয়তো নিতে আসবে তোমাকে। তাই হবে। হোয়াট? রুমকি কাল রাতে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল? হ্যাঁ, যেমন প্রতিদিন বেরোয় সেরকমই বেরিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন মিস্টার সিংহ রায়, রুমকি তো কাল রাতে অফিসেই আসেনি। আর আমিও ভাবছিলাম রুমকি খুব দরকার না পড়লে তো অফিস কামাই করে না, তাই হয়তো। আপনারা কি ওকে ফোন করেছিলেন আপনাদের অফিস থেকে কালকে? না, করিনি। আসলে ওর বাবা, আমি ওকে বারবার ফোন করছি কিন্তু ওর মোবাইল কনস্ট্যান্ট সুইচ অফ বলছে। সে কি? আমি যতদূর জানি রুমকি তো কখনো নিজের ফোন অফ করে না। সেইখানেই তো মেন খটকা লাগছে। স্ট্রেঞ্জ। এখন কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে ওকে খুঁজবো, কিছুই বুঝতে পারছি না। আমি একটা সাজেশন দেবো মিস্টার সিংহ রায়, আপনি কিছুক্ষণের মধ্যে দেখুন ও যদি না ফেরে তাহলে আপনি সোজা থানায় যাবেন। এটা কিন্তু কোনো হেলাফেলা করার বিষয় নয়। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। না, খুব ভালো করেছেন। একটুও সময় নষ্ট না করে থানায় এসে সত্যিই খুব ভালো করেছেন। দেখুন, বিষয়টাকে এভাবে হেলাফেলা করা একদমই ঠিক না। আর একজন শিক্ষিত কল সেন্টারে চাকরি করার মহিলা এনমিনমি উদাহ যেতে পারে না। তাই আমারও মনে হচ্ছে যে রুমকি দেবীর এই অন্তর্ধানের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মেয়ে এইভাবে হারিয়ে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। আসলে রুমকি চাকরি করলেও ও হোমসিক টাইপের মেয়ে, মানে যাকে বলা যায় ঘরকুনো। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, তারপর তো আর কোনো কোথাও কিছু যাওয়া আসা কিছুই করে না। তাছাড়া আমার মেয়ে কখনো মোবাইল ফোন অফ রাখে না। সেটা নিয়ে বিশেষ করে ভাবছি অফিসার। আচ্ছা, আপনারা এই থানায় আসার আগে রুমকি দেবীর ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলেন? এখানে ওর আত্মীয় বলতে ওর এক মামা থাকে ওই বউবাজারের দিকে। আমি সেখানেও ফোন করেছিলাম, রুমকি ওর মামার কাছে যায়নি। তাছাড়া ওর এক কলিগ আছে, ওর নাম রাহুল। ওকে আমিও ফোন করেছিলাম, কিন্তু রাহুল ওর ব্যাপারে কিছু বলতে পারলো না। সবচাইতে বড় প্রশ্ন, আমার মেয়ে বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য বেরিয়েও ও অফিস পর্যন্ত পৌঁছয়নি কেন? আচ্ছা, রুমকি তো প্রায় রোজ দিনই নাইট ডিউটি করেন। হ্যাঁ, ওর ডিউটি আওয়ার্স কটা থেকে কটা? ওই রাত 11 থেকে সকাল 7টা। আচ্ছা, উনি ইঞ্জিনিয়ার বাড়ি থেকে কখন বেরোতেন? অ্যাপ্রক্স 10:15 থেকে 10:30। আচ্ছা, ও অফিসে কিভাবে যেত? আপনাদের কি 4 চাকা আছে নাকি ওর স্কুটি করেও যেত? না,
ওর অফিস থেকেই গাড়ি পাঠায় রোজ রাতে। আর সেই গাড়িতে করেই সকালবেলায় বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তার মানে গতকাল রাতে ওনাকে নিতে অফিসের গাড়ি এসেছিল? হ্যাঁ। আচ্ছা, কোন ড্রাইভার ওকে পিক আপ করতে এসেছিল সেটা আপনি বলতে পারবেন? না মানে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বললো জানে না। এর মানে তো একটাই হতে পারে। কি? রুমকি দেবীর সঙ্গে আপনার যখন কাল রাতে কথা হয়েছিল তখন রুমকি দেবীর কাছে কোনো ড্রাইভারের ফোন বা মেসেজ কিন্তু আসেনি। হ্যাঁ, কারণ রুমকির কাছে যদি ড্রাইভারের মেসেজ বা ফোন আসতো তাহলে রুমকি অবশ্যই আমাকে ওর নাম জানিয়ে দিত। আর এখানেই তো দুটো প্রশ্ন থেকে যাচ্ছে অনন্দবাবু। কোন কোন প্রশ্ন অফিসার? প্রথমত, রুমকি দেবী কাল বাড়ি থেকে বেরোলেও তিনি অফিসের গাড়িতে করে অফিসে গিয়েছিলেন কিনা সেটা একটা চিন্তার ব্যাপার। আর একটা প্রশ্ন, আর দ্বিতীয়ত, গাড়িতে উঠলেও তিনি আদৌ অফিসে কি পৌঁছেছিলেন? তাহলে তো আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার মিসেসের কি কোনো লাভ অ্যাফেয়ার ছিল? মানে কারোর সাথে কোনো সম্পর্ক? না না, ওর সাথে কারোর সম্পর্ক নেই। হয়তো আছে, আপনি জানেন না। না, আমি রুমকিকে খুব ভালোভাবে চিনি। ওর সাথে আমার 5 বছরের প্রেম, তারপর 3 বছরের সংসার, মানে টোটাল 8 বছরে ওকে যা দেখে চিনি, নিজের কেরিয়ার আর সংসার বাদে ওর অন্য কোনো কিছুর উপর বা কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর 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 ও যদি স্বাভাবিকভাবে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতো তাহলে ওর মধ্যে তো কিছু চেঞ্জেস আসতো, তাই না? কারণ অফিস থেকে আসার পর কারোর সাথে মানে অনেকক্ষণ ধরে কথা বলা বা চ্যাট করা, অফিসের যেদিন ছুটি থাকে সেদিন কোনো রকম ছুতো দিয়ে বাইরে বেরোনো, এগুলো তো কোনো কিছুই কখনো চোখে পড়েনি। তাই বলছিলাম যে বুঝেছি। যাই হোক, আপনার মিসেসের কোম্পানির নামটা কি? প্যারামাউন্ট ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, আমরা আপাতত একটা মিসিং ডায়েরি নিয়ে নিচ্ছি। আর শুনুন, ওই রুমকি দেবীর একটা ছবি লাগবে। ছবি দিয়ে কি হবে? আপনার মেয়ের ছবিটা পেলে আমাদের আপনার মেয়েকে খুঁজতে সুবিধা হবে। আসলে ম্যাডাম, আমরা না ছবিটা আনতে ভুলে গেছি, তবে আমার মোবাইলে ওর ছবি রয়েছে, সেটা দিলে হবে? হ্যাঁ, হবে। ঠিক আছে, আপনারা আপাতত বাইরে গিয়ে বসুন, পরে ম্যাডাম কথা বলে নিচ্ছে। ঠিক আছে স্যার, নমস্কার। বাবা চলুন। রেণুকা, হ্যাঁ স্যার, বলুন। ওনাদের কাছ থেকে মিসিং ডায়েরিটা নিয়ে আর অনিন্দবাবুর কাছ থেকে রুমকি দেবীর ছবিটা নিয়ে সোজা রুমকি দেবীর অফিসে চলে যাবে। আমার মন বলছে রেণুকা, অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর পর যখন রুমকি দেবী উধাও হয়ে গেলেন তখন আমাদের তদন্তটাও ঠিক ওই রুমকি দেবীর অফিস থেকে শুরু হওয়া উচিত। ওকে স্যার। হ্যাঁ অফিসার, রুমকি আমাদের অফিসেই চাকরি করে। আপনি? আমি মেঘনা মুখার্জি, এই কোম্পানির HR। আপনাদের এই কোম্পানিটা তো মনে হয় একটা কল সেন্টার, তাই তো? হ্যাঁ, আমাদের ক্লায়েন্টরা সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে, আর ফোন কলের মাধ্যমেই আমরা যাবতীয় সার্ভিসের কাজগুলো এখান থেকেই করে থাকি। রুমকি আপনাদের এখানে কাজ করছে কতদিন হলো? প্রায় 2.5 বছর। এমপ্লয়ি হিসেবেও কিরকম? খুব ভালো, কাজ ছাড়া ওর অন্য কোনো দিকেই মন নেই, ঠিক যেরকম এমপ্লয়ি আমরা চাই। কিন্তু রুমকি রোজ নাইট ডিউটি করে কেন? জয়েন করার পর ও প্রথম দিনের বেলাতেই ডিউটি করতো, কিন্তু ও আমাকে পরে বলে যে ও নাইট ডিউটি করতে চায়, কারণ ওর ফ্যামিলিকেও সময় দিতে চাইছে, সেই জন্য। সে নয় বুঝলাম, একটা কথা বলুন তো, রুমকি কাল রাতে অফিসে আসেনি কেন? এটা ঠিক আমিও বুঝতে পারছি না। ও কিন্তু অসুস্থ না হলে কখনোই ডিউটি কামাই করে না, আর ওর হাজবেন্ডও আমাকে ফোন করেছিল, বলছিল যে ও নাকি কাল ডিউটি যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। এখানেই আমার প্রচন্ড খটকা লাগছে ম্যাডাম। আচ্ছা, যারা এখানে নাইট ডিউটি করে পিক আপ করার জন্য তো আপনারা তাদের বাড়িতে গাড়ি পাঠান? হ্যাঁ, তা পাঠাই, কিন্তু সবার বাড়িতে গাড়ি দেওয়া হয় না। তাহলে কাদের বাড়িতে গাড়ি যায়? শুধুমাত্র লেডি স্টাফদের জন্য। তার মানে মহিলারা অফিসের গাড়ি করেই আসে? 8 বছর আগে কোম্পানি খোলার পর থেকে আজ পর্যন্ত এই নিয়মটাই চলে আসছে। আচ্ছা, এখানে কটা গাড়ি আছে? 4টে গাড়ি, তার মানে 4টে ড্রাইভার আছে, তাই তো? আপাতত এখন 3 জন আছে। কেন 4টে গাড়ি আর 3 জন ড্রাইভার কেন? আমাদের একজন ড্রাইভার নীরেন মাস 2 আগে কাজ ছেড়ে দিয়েছিল বলে একটা গাড়ি বসে আছে। আমরা এখনো পর্যন্ত কোনো ড্রাইভার জোগাড় করতে পারিনি, সেই জন্য আমরা 3 জন ড্রাইভারকে দিয়ে কাজ চালাচ্ছি। সেখানেও একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। নতুন সমস্যা কি? আমাদের 3 নম্বর ড্রাইভার শিবু হঠাৎ করে 7 দিনের জন্য ছুটি নিয়েছে, তাই গত 2 দিন ধরে আমাদের 2 জন ড্রাইভারকে দিয়ে খুব কষ্ট করে কাজ চালাতে হচ্ছে। আচ্ছা, এই 2 জন ড্রাইভারের নাম কি? একজনের নাম মোহাম্মদ আসলাম, আরেকজনের নাম বিশাল বর্মন।
আসলাম আর বিশালের মধ্যে কাল রাতে রুমকিকে কে আনতে গেছিল? কাল রাতে? এ তো দেখি মহা মুশকিল হলো। কেন ম্যাডাম, কি হয়েছে? এই বেটা শিবু হঠাৎ করে 7 দিনের ছুটি নিয়ে আমাকে একবারে ভাসিয়ে দিয়ে গেল। 10-10টা মেয়েকে আজকে তোমরা তুলবে কি করে? ও আমরা ম্যানেজ করে নেবো, আপনি ঘাবড়াবেন না ম্যাডাম। হ্যাঁ তাই তো, গতকাল আর গত পরশু তো আমরা দুজন মিলেই পুরোটা ম্যানেজ করতে পেরেছি। হ্যাঁ পেরেছো। গতকাল আর পরশু 10 জনের মধ্যে 4 জনই অফিসে আসেনি, কিন্তু আজ তো 10 জনই অফিসে আসবে। তোমরা সামলাতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু 10টা মেয়ের লোকেশনটাই তো প্রবলেমের, এক একজনের বাড়ি এক এক জায়গায়। তাতে কি হয়েছে, আমরা দুজনেই যাকে বলে একদম চ্যাম্পিয়ন ড্রাইভার। একটু আমাদের উপরে ভরসা রাখুন ম্যাডাম। আপনি লিস্টটা ভাগাভাগি করে আমাদেরকে দিয়ে দিন, তারপর দেখুন আমাদের দুজনের কেরামতি। তার মানে গতকাল রাতে এই 10 জন মেয়েকে পিক আপ করার কাজটা আসলাম আর বিশালের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল? হ্যাঁ। এবার মনে করে বলুন তো, রুমকিকে কাল রাতে কে পিক আপ করতে গেছিল, আসলাম নাকি বিশাল? সেটা তো ঠিক বলতে পারবো না। মানে আপনি তো কোম্পানির এইচআর, আপনি বলতে পারবেন না? আমি তো শুধু লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছিলাম, বাট কার লিস্টে কার কার নাম আছে এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। কম্পিউটারে নিশ্চয়ই এন্ট্রি করা রয়েছে। এই সমস্ত জিনিস কম্পিউটারে এন্ট্রি রাখা হয় না। অন্তত খাতাতে তো লিখে রাখা উচিত ছিল, নাকি সেটাও রাখেননি? না, খাতাতেও লেখা নেই। বাহ, চমৎকার। আপনাদের এই কোম্পানিটা কিভাবে চলছে আমি ভালোই বুঝতে পারছি। এবার একটা কথা বলুন তো, বিশাল আর আসলামকে কোথায় পাবো? ডিউটি শেষ হলে আমি গাড়ি নিয়ে সোজা বাড়িতেই চলে আসি। তারপর ঘরে এসে নাকে তেল দিয়ে ঘুমোন, তাই তো? ম্যাডাম, দিনের বেলা না ঘুমোলে রাতের গাড়ি চালাবো কি করে? স্টিয়ারিং হাতে যদি চোখে ঘুম জড়িয়ে যায় তাহলে তো গজব হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলুন তো, কাল রাতে রুমকিকে আপনি গাড়িতে তুলেছিলেন? রুমকি দিদিমণিকে? না, কই আমি না তো তুলিনি তো। আপনি রুমকিকে গাড়িতে তোলেননি? মেঘনা দিদিমণি আমাকে যা লিস্ট দিয়েছিলেন তাতে তো রুমকি দিদিমণির নাম ছিল না। আমি ওই রিয়া, বিনা, শবনম, গীতা আর মধু এই 5 দিদিমণিকে পিক আপ করেছিলাম। আচ্ছা তাহলে কি বিশাল কালকে রুমকিকে গাড়িতে তুলেছিল? আমার লিস্টে যখন রুমকি দিদিমণি ছিল না, তাহলে নিশ্চয়ই বিশালই রুমকি দিদিমণিকে পিক আপ করেছে। হ্যাঁ ম্যাডাম, গতকাল রাতে মেঘনা ম্যাডাম আমাকে যে লিস্টটা দিয়েছিল তার মধ্যে 1 নম্বরে রুমকি দিদিমণির নাম ছিল। তার মানে গতকাল রাতে রুমকিকে বাড়ি থেকে পিক আপ করার দায়িত্বটা তোমার ছিল? হ্যাঁ ম্যাডাম, আমাকেই দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি রুমকি দিদিমণিকে পিক আপ করিনি। কেন কওনি কেন? ম্যাডাম, কাল রাত ঠিক 10:35 নাগাদ আমি গাড়ি নিয়ে রুমকি দিদিমণিকে তুলতে রুমকি দিদিমণির বাড়ির গলির সামনে দাঁড়িয়েছিলাম। আর তারপর হ্যাঁ দিদিমণি, বিশাল বলছিলাম। ও হ্যাঁ বলো। বলছি আমি এসে গেছি দিদিমণি, এই আপনাদের বাড়ির গলির মুখেই দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি আসুন। ও বলছি তুমি ফিরে যাও। ফিরে যাব? কেন, আপনি আজকে ডিউটিতে যাবেন না? ডিউটিতেই তো যাচ্ছি, আমি তো বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছি। অলরেডি বেরিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ বললাম তো তুমি ফিরে যাও। আমি গাড়িতেই তো আছি, অফিসের দিকেই যাচ্ছি। ঠিক আছে রাখলাম। হ্যাঁ স্ট্রেঞ্জ, রুমকি তাহলে কার গাড়িতে করে অফিসে যাচ্ছিল? জানি না ম্যাডাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে আমার মনে হয়েছিল যে রুমকি দিদিমণি গাড়িতে বসেই কথা বলছিলেন। রুমকি কার গাড়িতে করে অফিস যাচ্ছিল সেটা তুমি ওকে জিজ্ঞেস করোনি? না ম্যাডাম, জিজ্ঞেস করা হয়নি। আসলে আমি কিছু জিজ্ঞেস করার আগেই রুমকি দিদিমণি ফোনটা কেটে দিয়েছিলেন। তো তুমি আরেকবার রুমকিকে ফোন করোনি কেন? আসলে ম্যাডাম, আমাকে আরো 4 জনকে তুলতে হতো, তাই আমার খুব তাড়া ছিল কালকে, তাই আর রুমকি দিদিমণিকে ফোন করা হয়নি। আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ স্যার, সত্যি আশ্চর্য বিষয়। রুমকি কাল বাড়ি থেকে বলে বেরিয়েছিল অফিসে যাচ্ছে, কিন্তু বিশাল আর আসলাম কারোর গাড়িতে কিন্তু ও চড়েনি। দাঁড়া, আসলাম বা বিশাল সত্যি কথা বলছে, এটা তুমি কি করে জানো? স্যার, আসলাম যে 5টা মেয়েকে গাড়িতে তোলার কথা বলেছিল, সেই 5টা মেয়েকেই আমি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করি। তারা সবাই আমাকে জানিয়েছে কাল রাতে রুমকিকে আসলাম পিক আপ করেনি। আর বিশালের ব্যাপারটা? স্যার, বিশালকে কোম্পানির এইচআর মেঘনা মুখার্জি যে লিস্টটা দিয়েছিল, সেই লিস্টটাতে রুমকি বাদে যে আরো 4টে মেয়ে ছিল, সেই 4টে মেয়েকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছিলাম।
তা কি বলছে তারা? তারা প্রত্যেকেই জানিয়েছে সেই রাতে রুমকি বিশালের গাড়িতে ওঠেনি। অথচ বিশাল বলছে রুমকি নাকি বিশালকে বলেছিল যে ও গাড়িতে আছে এবং গাড়িতে করে অফিসে যাচ্ছে। ঠিক তাই স্যার। তাহলে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, কাল রাত্রে রুমকি কার গাড়িতে চেপে অফিসে যাচ্ছিল? স্যার আমার মনে হয় না রুমকি কোনো ক্যাব ভাড়া করেছিল। না না, ক্যাব কেন ভাড়া করতে যাবে? অফিসের গাড়ি রোজ পিক আপ করলে শুধু শুধু মানুষ গ্যাটের গাড়ি খরচা করে কেন ক্যাব ভাড়া করতে যাবে? তাহলে রুমকি কোন গাড়িতে করে যাচ্ছিল? এটাই তো খটকা লাগছে রেণুকা। আচ্ছা, ওদের অফিসে এই মুহূর্তে আসলাম আর বিশাল, এই দুজন ড্রাইভারই অ্যাক্টিভ আছে, তাই তো? স্যার আরেকজন ড্রাইভারও আছে, শিবু নায়েক, সে এখন ছুটিতে আছে। সে না হয় বুঝলাম, কিন্তু বিশাল তোমাকে যা বলেছে সেই কথা অনুযায়ী ওদের অফিসের সিস্টেম হলো যে পিক আপ করবার সময় ড্রাইভার বাড়ির কাছে এসে ফোন করে বলে দেয় সে এসে গেছে, তাই তো? এক্স্যাক্টলি, সেই জন্যই বিশাল সেই দিন রাতে রুমকির মোবাইলে কল করেছিল। তাহলে এবার এক কাজ করো। কি কাজ স্যার? আচ্ছা, সেদিন মিসিং ডায়েরি করবার সময় রুমকি দেবীর নাম্বারটা ওর স্বামীর কাছ থেকে তুমি নিয়েছিলে তো? হ্যাঁ স্যার, আমার পার্সোনাল ডায়েরিতে লেখা রয়েছে। তাহলে এক কাজ করো রেণুকা, আজকেই রুমকির নাম্বারটা আমাদের এই সাইবার টিমকে দিয়ে দাও। ওকে স্যার, বুঝে গেছি। রুমকির কল লিস্ট বের করে দেখতে হবে কাল রাতে বিশালের ফোন করার আগে কে কে রুমকিকে ফোন করেছিল, তাই তো? এক্স্যাক্টলি। এছাড়া এই মুহূর্তে তদন্ত চালিয়ে যাওয়ার মতো আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। আর একবার যদি রুমকি দেবীর কল লিস্ট আমরা পেয়ে যাই, তাহলে সেই কল লিস্ট থেকেই অনেক কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। রুমকি সিংহ রায়ের অন্তর্ধান রহস্যের তদন্ত করতে নেমে আমরা কোনোভাবেই কোনো সলিড ক্লু খুঁজে পাচ্ছিলাম না। তাই আমরা ঠিক করি অবিলম্বেই বের করতে হবে রুমকি সিংহ রায়ের মোবাইলের কল ডিটেল। আর সেই কল ডিটেল হাতে পাওয়ার পর আমরা চমকে উঠি। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে আজকের ক্রাইম ডায়েরি রোমহর্ষক পর্বের পরবর্তী অংশ। তাহলে রেণুকা, অ্যাট লাস্ট রুমকি সিংহ রায়ের মোবাইলের কল ডিটেল তোমার হাতে এলো? হ্যাঁ স্যার, রুমকির মোবাইল সুইচ অফ থাকলেও ওর কল ডিটেলসটা কিন্তু আমি পেয়ে গেছি। আই সি। তো কি বলছে রুমকি সিংহ রায়ের মোবাইলের কল ডিটেলস? স্যার সেদিন রাতে 10:32 নাগাদ সত্যি কিন্তু রুমকিকে বিশাল কল করেছিল স্যার। তারপর স্যার ঠিক তার আগেই 10:12 নাগাদ রুমকির মোবাইলে একটা ইনকামিং কল আসে। প্রসিড। কল ডিউরেশনটা ছিল স্যার 1 মিনিট 18 সেকেন্ড। আচ্ছা, ফোনটা কার এসেছিল? স্যার ফোনটা এসেছিল শিবু নায়কের। শিবু নায়েক? শিবু নায়েক? কোন শিবু নায়েক? স্যার শিবু নায়ক নামটা শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে রুমকির HR মেঘনা মুখার্জির সাথে যোগাযোগ করি। তখন মেঘনা মুখার্জি আমাকে কনফার্ম করে এই শিবু নায়ক হলো ওদের কোম্পানি ড্রাইভার যে ছুটিতে ছিল। ও মাই গড! কিন্তু ছুটিতে থাকাকালীন শিবু রুমকির সঙ্গে কি এমন দরকার হয়ে পড়েছিল? আচ্ছা রেণুকা, তাহলে কি সেদিন রাত্রে রুমকি শিবুর গাড়িতে উঠেছিল? স্যার সেটা তো শিবুকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। এক্স্যাক্টলি। তুমি এক কাজ করো তো, তুমি কাল সকালবেলা ফোর্স নিয়ে শিবুর বাড়িতে হানা দাও। ইয়েস স্যার। শিবু যে ডকুমেন্টস দিয়ে সিমটা তুলেছিল সেখানে কিন্তু স্যার আমি শিবুর ছবি আর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি। বাহ, ভেরি গুড। এবার আমিও দেখতে চাই রেণুকা, সেদিন রাত্রে আসলে ঠিক কি ঘটেছিল। এ কি আপনারা? তোর নাম শিবু? হ্যাঁ, কিন্তু চল। কোথায়? কেন? চল আমাদের সাথে। কোথায় ম্যাডাম? বেশি দূরে নয়, লোকাল থানায়। আমি তো কিছু করিনি। আমি কি করেছিস কি করিসনি তার হিসাব পরে হবে। ওকে ধরো। ম্যাম চল, ম্যাম চল। আমি কিছু করিনি ম্যাম। ম্যাম কিছু করিনি ম্যাম, কিছু করিনি আমি। কিরে শিবু, বল সেদিন রাত 10:12 রুমকি সিংহ রায়কে ফোনটা কেন করেছিলিস বল। আমি রুমকি ম্যাডামকে ফোন করিনি স্যার, আমি ফোন করিনি। আবার মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যা কথা বললে জিভ টেনে ছুটে ফেলবো। আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি। রুমকির কল লিস্ট আমাদের কাছে আছে, সেখানে তোর নাম্বারটা জলজল করছে। আমাদের না করতে পারার চেষ্টা করবি না, বুঝেছিস? বল। কিরে
এখনো চুপ করে কেন? হ্যাঁ, চুপ করে থাকলে লোহার চেয়ারে বসে ইলেকট্রিক শক দিতে বাধ্য হবো তোকে। না না স্যার স্যার বলছি আমি সব বল 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 বল। আসলে সেদিন রাতে হ্যালো। হ্যালো ম্যাম, আমি শিবু বলছি। ও হ্যাঁ বলো। বলছি আপনি অফিসে চলে গেছেন নাকি? না না, এই তো যাবো বলে রেডি হচ্ছি, বলো। আসলে ম্যাম আপনার সাথে একটা দরকার ছিল। আমার সাথে কি দরকার বলো তো? হ্যাঁ, আসলে আমার বউ প্রেগনেন্ট, বুঝলেন তো, আর এখনো বাপের বাড়িতেই আছে। হ্যাঁ তো সামনের সপ্তাহে হয়তো ওর ডেলিভারির ডেট দেবে, আর এইদিকে আমার হাত একেবারে ফাঁকা। তো তাই বলছিলাম আপনি যদি ওই 1,000-5 টাকা দিয়ে আমাকে সাহায্য করতেন খুব উপকার হতো। না না সরি, আমি এই মুহূর্তে তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আসলে দিন 5 আগেই আমি বাড়ির জন্য একটা 12,000 টাকা দিয়ে মাইক্রোওয়েভ কিনেছি। আমার হাত খালি গো, আমি তোমায় দিতে পারবো না। ম্যাম অন্তত 1,500 টাকা দিন, আমার তাতেও হবে। 1,500 কেন? আমি তোমাকে 1.5 টাকাও দিতে পারবো না। বলছি শোনো, তুমি আমাকে এই টাকার জন্য আর ফোন করবে না, ঠিক আছে? রাখছি। হ্যালো ম্যাম। তার মানে সেদিন রাতে তুই টাকার জন্য রুমকি দেবীকে ফোনটা করেছিলিস, তাই তো? হ্যাঁ স্যার। এই কথাটা আগে বলিসনি কেন? তাহলে তো তোকে এত মার খেতে হতো না। ভয় বলিনি। ভয়? কিসের ভয়? মেঘনা ম্যাডামের ভয়। কেন? মেঘনা ম্যাডাম কি বাঘ না ভাল্লুক? না, আসলে মেঘনা ম্যাডাম খুব স্ট্রিক্ট। উনি যদি জানতে পারতেন যে আমি রুমকি ম্যামের কাছ থেকে টাকা ধার চেয়েছি, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ওই পট্টপাট কোম্পানি থেকে বের করে দিতেন। আই সি। আর আমি যদি সত্যিই রুমকি ম্যামকে গাড়িতে তুলতাম বা আমি গায়েব করতাম, তাহলে কি আমি বাড়িতে থাকতাম? আমি তো পালিয়ে যেতাম, তাই না স্যার? আমি সত্যি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি স্যার, কিছু করিনি। স্যার আমার মনে হয় শিবু সত্যি কথাই বলছে। আগে বসো বসো। সত্যি কথা বলছো তো তোমার এরকমটা মনে হওয়ার কারণটা কি? স্যার ওকে যেরকম ভাবে পেটানো হয়েছে, ওর মুখ থেকে সত্যি কথা বেরোনোটাই স্বাভাবিক। আর আমার মনে হয় সেদিন রাতে ও রুমকির কাছে গেছিল টাকার জন্য। তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। বলুন স্যার। দেখো রেণুকা, আমাদের পৃথিবীতে 3 ধরনের অপরাধী হয়। এক ধরনের অপরাধী আছে যাদেরকে থানায় তুলে এনে একটু চমকালেই তারা সত্যি কথাটা বলে ফেলে। আরেক ধরনের অপরাধী আছে যাদেরকে মুখ খোলানোর জন্য 3rd ডিগ্রি দিতে হয়। আর তৃতীয় টাইপের অপরাধী হয় সাংঘাতিক। এরা মার খেতে খেতে মরে যেতেও রাজি থাকে, কিন্তু শত চাবুক খাওয়ার পরেও মুখ থেকে সত্যি কথাটা বাদ করে না। আমার মনে হয় রেণুকা, এই শিবু নায়েক 3য় টাইপের দলের মধ্যে পড়ে। আপনার হঠাৎ এইরকম মনে হলো কেন স্যার? দেখো, শিবু যদি মেঘনা মুখার্জিকে এতটা ভয় পেত, তাহলে টাকার জন্য রুমকি দেবীকে ফোন করতো না। সেটা ঠিক। আর সেদিন রাতে ওই টাইম স্প্যানের মধ্যে বিশালের আগে শিবুই রুমকিকে ফোন করেছিল। আর তো কারোর ফোন রুমকির ফোনে আসেনি। তাই আমি 100% শিওর যে রুমকির অন্তর্ধানের পিছনে একমাত্র শিবুরই হাত আছে। তাহলে এখন কি করণীয় স্যার? আমরা কোন পথে এগোবো? তুমি আপাতত সেই রাতে শিবুর মোবাইলে টাওয়ার লোকেশনের লিস্টটা বার করতে বলো। ঠিক আছে স্যার, আমি আমাদের সাইবার টিমকে এক্ষুনি খবর দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে ওদের এটাও বলে দিও যে স্যাটেলাইট ম্যাপস লোকেশন ভিজুয়ালাইজেশন পদ্ধতি ব্যবহার করে যেন শিবুর মোবাইলের সিডিআর সেই ম্যাপে প্লট করা হয়। ওকে স্যার। আর হ্যাঁ, খুঁজে বের করো যে রুমকির বাড়ির আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা। খবর নেব স্যার। তারপর দেখা যাক এগুলো আমাদের হাতে এলে 2 2 4 হয় কিনা। স্যার আপনি একদম ঠিক কথা বলেছেন। শিবু এত মারধর খাওয়ার পরও আমাদের ডাহা মিথ্যে কথা বলেছে।
তার মানে শিবুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন আমার অনুমান যে সত্যি এটাই প্রমাণ করলো, কি তাই তো? একদমই ঠিক স্যার। তো কি বলছে সাইবার টিমের রিপোর্ট? স্যার আপনার কথা মতো আমাদের সাইবার টিম সেই রাতে শিবুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশনটা খুঁজে বের করেছিল। সেই দিন রাত 10টা থেকে 10:22-এর মধ্যে শিবুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন দেখাচ্ছিল রুমকিরি বাড়ির আশেপাশে। তারপর স্যার আপনার নির্দেশ মতো আমাদের সাইবার টিম স্যাটেলাইট ম্যাপ লোকেশন ভিজুয়ালাইজেশন পদ্ধতি ব্যবহার করে শিবুর মোবাইলে সিডিআর সেই ম্যাপে প্লট করে, আর সেখান থেকেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় সেই রাতে শিবুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন ছিল রুমকির বাড়ির ওই গলির মুখেই। ফ্যান্টাস্টিক। স্যার আপনি বলেছিলেন ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজটা চেক করতে, তো আমি খোঁজ খবর নিয়ে রুমকির বাড়ির ওই গলির মুখে একটি বাড়ি রয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ কালেক্ট করি, আর সেখান থেকে আমি যেটা দেখতে পাই এই দেখুন স্যার। ওয়েল ডান রেণুকা, ওয়েল ডান। তাহলে আর কোনো সন্দেহ রইল না যে সেদিন রাত্রিবেলা রুমকি সিংহ রায় শিবু নায়কের গাড়িতেই উঠেছিল। একদমই তাই স্যার। এবার ফাঁদ পাততে হবে রেণুকা, ফাঁদ। মানে 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 আর কিছু নয়, এত মার খাওয়ার পর যখন ও মুখ খুললো না এবং সত্যি কথাটা বললো না, তারপর এই সব তথ্য প্রমাণ দেখার পর 3rd ডিগ্রি দিয়েও সহজে মুখ খুলবে বলে আমার মনে হয় না। মুখ না খোলাটাই স্বাভাবিক। হ্যাঁ, আর সেই জন্যই ফাঁদ পেতে ওর স্বীকারোক্তি আদায় করতে হবে, আর সেটাই ওকে বলতে হবে। দেখ শিবু, আমরা সরকারি উকিলদের প্যানেলের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাদের জানিয়েছেন যে রুমকি দেবী বেঁচে থাকুক বা নাই থাকুক, সেদিন রাত্রে রুমকি দেবী যখন শিবু নায়কের গাড়িতে উঠেছিলেন তখন শিবু নায়ক কিছুতেই আর রেহাই পাবে না। হ্যাঁ, উকিলবাবুরা এইরকম বলেছেন নাকি? হ্যাঁ, ওনারা এটাও বলেছে শিবু নায়কের যাবজ্জীবন কারাদণ্ড হবে। না না স্যার, না, হ্যাঁ, তবে একটা উপায় আছে। যদি তুই আমাদের বলে দিস যে সেদিন রাত্রে রুমকি দেবীকে গাড়িতে তোলার পর ঠিক কি কি করেছিলিস, তাহলে তো সাজা হয়তো অনেকটা কমে যাবে। 10 বছরের মতো জেল খেটে তারপর সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাবি। কিরে, ভেবে বল কি করবি? না স্যার না, আমি সারা জীবন জেলের ভেতর বসতে চাই না। তাই বলে ফেল সেই রাতে ঠিক কি হয়েছিল। আসলে একদিন রাতে আরে কি হলো? আরে ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি কিন্তু খাল কেটে কুমির ডেকে আনছো। আমার স্বামী যদি জানতে পারে না, তোমার ছাল কিন্তু ছাড়িয়ে দেবে। এই বাবু মুস্তান কাউকেই ভয় পায় না, জানে মন। আরে ভয় না পাও, একটু লজ্জা তো পাও। লজ্জা করে না? দিনের পর দিন বাড়ির মেয়ে বউদের এভাবে বিরক্ত করছো। যখন রক্তই গরম তখন কিসের এত শরম? এই সালা, এ কে বে তুই? তোর বাপ। হাত ছাড়। যদি না ছাড়ি এই, যদি আবার কখনো দেখেছি না ম্যামের হাত ধরতে বা ম্যামকে বিরক্ত করতে, একদম পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো। শয়তানের বাচ্চা। আমি তোকে দেখে নেবো রে শালা। হ্যাঁ ঠিক আছে, যা, তোকে একদম দেখে নেবো। ম্যাম আসুন, চলো। থ্যাংক ইউ শিবু। হ্যাঁ, আরে ও ঠিক আছে। না না, আজ তুমি ঠিক সময়ে চলে না এলে আমার যে কি হতো। ও ঠিক আছে, ওইসব ছাড়ুন, গাড়িতে উঠুন, অফিসে যেতে হবে তো নাকি? চলুন চলুন। এই সালা, এ কে বে তুই? তোর বাপ। হাত ছাড়। যদি না ছাড়ি ম্যাম আসুন,
চলুন। থ্যাংক ইউ শিবু। আরে ও ঠিক আছে। না না, আজ তুমি ঠিক সময়ে চলে না এলে আমার যে কি হতো। ও ঠিক আছে, ওইসব ছাড়ুন, গাড়িতে উঠুন, অফিসে যেতে হবে তো নাকি? চলুন চলুন। আমি ভেবেছিলাম আমার যেমন রুমকি ম্যাডামকে গোড়া থেকেই ভালো লাগে, ঠিক তেমনই ওই দিন ওনাকে বাঁচানোর পরে উনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। থামলে চলবে না, বলে যা আমরা শুনছি। তারপর আমার বউ বাপের বাড়ি চলে যায়। আমি খুব একা হয়ে পড়ি স্যার। আর এমনিও বউ প্রেগনেন্ট থাকায় আমি উপসী ছিলাম। ওইদিকে আবার রুমকি ম্যামের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলাম। রুমকি ম্যামও আমাকে পছন্দ করতো, তাই ভেবেছিলাম আমি যদি একটু চেষ্টা করি তাহলে রুমকি ম্যাম রাজি হয়ে যেতে পারে। তারপর শরীর খারাপ থাকার কারণে কোম্পানি থেকে 7 দিনের ছুটি নিয়েছিলাম, কিন্তু সেদিন আর থাকতে না পেরে রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে সোজা চলে গেলাম রুমকি ম্যামের পাড়ায়। আর তারপর হ্যালো। হ্যালো ম্যাম, শিবু বলছি। হ্যাঁ বলো। বলছিলাম আমি গাড়ি নিয়ে আপনার বাড়ির গলির সামনে দাঁড়িয়ে আছি। কেন? বারে আপনাকে অফিসে নিয়ে যাব না? হ্যাঁ, কিন্তু তুমি তো ছুটিতে ছিলে, তাই না? ও ছুটি ক্যান্সেল করে কাজে ফিরে গেছি। আজ রাতে আমার স্পেশাল ডিউটি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে 2 মিনিট দাও, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওকে ম্যাম। আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, বললাম তো তুমি ফিরে যাও। আমি গাড়িতেই তো আছি, অফিসের দিকেই যাচ্ছি। ডিউটিতেই যাচ্ছি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ। কে ফোন করেছিল ম্যাডাম? বিশাল, ও আমাকে নিতে বাড়িতে গেছে। যত সব পাগল ছাগলের কারবার। ডিউটি আমার আর পৌঁছে গেছে ও। এ কি? এটা তুমি কি করছো? কি হলো ম্যাডাম? এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? ও এটা একটা নতুন রাস্তা। নতুন রাস্তা মানে? মানে এই রাস্তাতে অফিসে যেতে একটু টাইম লাগবে, আর ততক্ষণে আমি আমার মনের কথা তোমাকে বলে দিতে পারবো। তোমার মনের কথা বলতে? আসলে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম। আমারও না মানে তোমাকে খুব পছন্দ। মানে এসব কি বলছো তুমি? মানে আমিও তোমাকে খুব ভালোবাসি, মানে খুব 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 ভালোবাসি। এই একদম ফালতু কথা বলবে না। বাজে কথা নয় ম্যাম, মানে আমি সত্যি মন থেকেই বলছি। আর আমি চাই আজই আমাদের মন আর শরীর মিলেমিশে একাকার হয়ে যাক। একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? এই তুমি গাড়ি থামাও। ম্যাম শুনুন। গাড়ি থামাও, আমি কিন্তু চিৎকার করবো না হলে। ম্যাম থামাবে কি না? ম্যাডাম, ম্যাডাম কোথায় পালাচ্ছ? ছাড়ো, ছাড়ো বলছি আমায়। তুমি তো আমাকে ভালোবাসতে, এরকম কেন করছো? আমি বিবাহিত শিবু, আর আমার দিন এতটাও খারাপ আসেনি যে তোমার মতো একজন 2 টাকার লোককে আমি ভালোবাসতে যাব। ড্রাইভার বলে কি আমি মানুষ নই? হ্যাঁ তুমি মানুষ, কিন্তু খুব খারাপ একজন মানুষ। না হলে এভাবে আমার সাথে জবরদস্তি করতে না। তুমি ভালো ভালো রাজি হয়ে যাও না, তাহলে তো আর এরকম জবরদস্তি করতে হয় না। না, কখনোই না, মরে গেলেও না।
বেটা নর্দমার পোকা, তোর সাথে শুতে আমার বয়ে গেছে। তবে না ভেবেছিলাম ভালোবেসে আজ এক হব, কিন্তু সেটা যখন হলো না তখন সেই রাতে ওর গলায় ছুরি ঠেকিয়ে আমি দুবার জোর করে খারাপ কাজ করি। তারপরে ওর গলা কেটে খুন করে আমি ওর লাশ সমেত মোবাইল আর ফোন নালায় ফেলে আমি পালিয়ে যাই ওখান থেকে। বাহ বাহ শিবু বাহ, তোর ওপর দায়িত্ব ছিল রুমকি দেবীকে অফিসে নিয়ে যাওয়া, আর সেটা না করে তুই রুমকি দেবীর সঙ্গে একটা জঘন্য অপরাধ করে বসলি। বেশ, তুই যা করার করেছিস, এবার পরিণাম ভোগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হ। চলো রেণুকা। এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে শিবুর বলে দেওয়া ওই এলাকারই একটি নালা থেকে উদ্ধার করি আমরা রুমকি সিংহ রায়ের পচা গলা দেহ। রুমকির ভ্যাজাইনাল সোয়াবের ডিএনএর সঙ্গে শিবুর ডিএনএ হুবহু মিলে যায়। তার ওপর ভিত্তি করে এবং অন্যান্য তথ্য প্রমাণের উপর নির্ভর করে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সম্প্রতি অভিযুক্ত শিবু নায়েককে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন। বলা বাহুল্য, আমরা এই রায়ে অত্যন্ত খুশি, কারণ দোষীর যদি লঘু শাস্তি হয় তাহলে ঘাড়ের কাছে নিঃশ্বাস পেতে থাকা অপরাধীরা প্রশ্রয় পেয়ে যায়, আর তাই তাদেরকে সাবধান করতে কঠোর থেকে কঠোরতম সাজার অত্যন্ত প্রয়োজন। আজ থেকে আপনারাও সাবধানে থাকুন, সতর্ক থাকুন। সাবধান হোক বাংলা।